নমস্তে মিত্রাণী। আজকে আমাদের বিষয় হলো শব্দরূপ। এই শব্দরূপ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে চিরকালীন একটি ভয় দেখা যায়। তো আজকে সেই ভয় দূর করার জন্য আমি শব্দরূপ কিভাবে সরলভাবে পড়তে হবে, কিভাবে সরলভাবে আমরা কণ্ঠস্থ করতে পারবো, সেই বিষয়টি আজকে তুলে ধরবো। আমি শুনেছি দশম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে যারা একাদশ শ্রেণীতে কলা বিভাগে ভর্তি হতে চায়, তারা সংস্কৃত বিষয়কে পাঠ্যপুস্তক হিসাবে নিতে চায় না। তাদের মধ্যে সেই আগ্রহ দেখা যায় না। কেন সেই আগ্রহ দেখা যায় না? তাদেরকে জিজ্ঞেস করেছি তখন তারা একটাই কথা বলেছে, সংস্কৃত সাবজেক্টের মধ্যে রয়েছে শব্দরূপ, ধাতুরূপ কিংবা কারক বিভক্তি এবং বিভিন্ন ধরনের ব্যাকরণ বিষয়, যেগুলো তাদের কাছে প্রচণ্ড কঠিন বলে মনে হয়। হতেই পারে তাদের কাছে কঠিন। তো আমি তাদেরকে খুব সুন্দরভাবে গুছিয়ে এবং ভালো করে বুঝিয়ে বলি যে প্রত্যেকটি বিষয় যেমন কঠিন হয়, তাকে সরলভাবে কণ্ঠস্থ করার বা বোঝারও একটা উপায় অবশ্যই থাকে। তো আমি আগেই বলে দিচ্ছি, এটা আমার কোনো নিজস্ব কৃতি নয়। আমি আমার এক শিক্ষক মহাশয় রয়েছেন, ওনার কাছ থেকে এই শব্দরূপ কণ্ঠস্থ করার সরল উপায় শিখেছি। এবং আমি যেটা শিখেছি সেটা আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে অথবা অন্য যারা রয়েছে, যারা স্নাতক অথবা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পঠনরতা, তাদের বিষয়ে আমি এই শব্দরূপকে সরলভাবে কীভাবে কণ্ঠস্থ করতে হবে, মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে, সেই উপায়টি আমি আজকে বলব। তা আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী এভাবে শব্দরূপটাকে সবসময় পড়ে থাকি যে বিভক্তি অনুসারে, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, এভাবে সপ্তমী বিভক্তি পর্যন্ত এবং সঙ্গে সম্বোধন। কিভাবে পড়ি? নরশব্দ রূপটিকে যদি আমি তুলে ধরি তাহলে এভাবে আমরা পড়ি বা পড়ে থাকি, নরহ, নরৌ, নরাহা। প্রথমে প্রথমা বিভক্তির একবচন, দ্বিবচন, বহুবচন মুখস্থ করলাম, তারপর দ্বিতীয়ার, তারপর তৃতীয়, এভাবে সপ্তমী এবং সম্বোধন পর্যন্ত। তো সরল উপায় কি? সরল উপায়টি হলো, প্রথমে আমরা একবচনটাকে আগে সম্পূর্ণ পড়ে নেব, তারপর দ্বিবচনটাকে সম্পূর্ণ পড়ে নেব, তারপর বহুবচনটাকে সম্পূর্ণ পড়ে নেব। এভাবে তাড়াতাড়ি কণ্ঠস্থ বা মুখস্থ, বা আমরা বেশি সময় ধরে সেটাকে মুখস্থ রাখতে পারবো। বেশি সময় ধরে বলতে, আমি যদি ভালোভাবে পড়ি তাহলে আমি চিরকাল সেই শব্দরূপকে মুখস্থ রাখতে পারবো, আজীবন। তো যেমন ধরুন, এক বচনের রূপ আছে। নরশব্দরূপের ক্ষেত্রে যদি বলি, এরকম হয়, নরহ, নরম, নরেন, নরায়, নরাত, নরস্য, নরে, হে নর। আমার শিক্ষক মহাশয় আমাকে আরও সহজভাবে এটাকে মুখস্থ করার কৌশল শিখিয়েছেন। কিভাবে? একটু গান করে, গানের সুরে। কিভাবে? যদি আমি নরশব্দরূপের এক বচন পড়ি তাহলে এভাবে পড়ব, নরহ, নরম, নরেন, নরায়, নরাত, নরস্য, নরে, হে নর। নিয়ম হবে 3, 2, 2, 1। কেমন করে? নরহ, নরম, নরেন, 3, নরায়, নরাত, 2, নরস্য, নরে, 2, হে নর, 3, 2, 2, 1। এভাবে দ্বিবচনটাও আমরা এভাবে পড়ব। কীরকম? নরৌ, নরৌ, নরাভ্যাম, 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 নরয়োঃ, নরয়োঃ, হে নরৌ। একইভাবে বহুবচন, নরাঃ, নরান, নরৈঃ, নরেভ্যঃ, নরেভ্যঃ, নরাণাং, নরেষু, হে নরঃ। এভাবে পড়ব। এভাবে মুখস্থ হয়ে যাওয়ার পর আমরা বিভক্তি অনুসারে পড়ব। প্রথমা বিভক্তি যেমন নরহ, নরৌ, নরাহ। দ্বিতীয় বিভক্তি নরম, নরৌ, নরান। এভাবে পড়ব। তাহলে দুপাশ দিয়েই যদি পড়ি তাহলে আমাদের একদম কণ্ঠস্থ হয়ে যাবে এবং আমরা চিরকাল এটাকে মনে রাখতে পারব। তো সবাই বলো, এই নিয়মটা কি ভালো আছে, সরল আছে? এই নিয়ম অনুসারে আমরা পড়তে পারি তো?
তো এভাবে একইভাবে শুধু নর শব্দরূপ নয়, যে কোনো শব্দরূপের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। 3, 2, 2, 1। আমি যদি লতা শব্দরূপ তুলে ধরি, লতা শব্দরূপের এক বচনের রূপ এরকম হবে, লতা লতাম লতয়া, লতায়ৈ লতায়াহ লতায়াহ লতায়াম হে লতে। একইভাবে দ্বিবচন, একইভাবে বহুবচন, যে কোনো শব্দরূপের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। এভাবে পড়লে শব্দরূপ আমাদের সরলভাবে মুখস্থ হয়ে যাবে এবং শব্দরূপের প্রতি যে আমাদের ভীতি, সেই ভীতিটাও কেটে যাবে একদম। আজকের এই নিয়ম আপনাদের কেমন লাগলো জানাবেন। নমো নমঃ।